ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্যিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ 201তম পর্ব। নিবেদিতার ভারত দর্শন গত এপিসোডেই 200তম পর্ব পূর্ণ করেছিল। আজ অর্থাৎ সাপ্তাহিক রবিবারের সকাল 6টার নিবেদিতার ভারত দর্শনের আজ 201তম পর্বে সমস্ত শ্রোতৃমণ্ডলীকে আমার শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যাদের আগ্রহে এবং যাদের অনুরোধে, শুভেচ্ছায় এই ভারত দর্শনে নিবেদিতাকে আমরা পূর্ণ মাত্রায় সংযুক্ত থাকতে দেখেছি। সেই নিবেদিতাকে নিয়ে আলোচনা বিভিন্ন পর্বে, অনেক পর্ব কিছু কিছু ছুঁয়েছি, কিছু কিছু ছুঁতে পারিনি হয়তো এখনো। এ সমুদ্রের সমস্ত একসাথে বা এত সহজে সম্পূর্ণ শেষ করা হয়তো সম্ভব হবে না। তাই আমরা যেভাবে এগিয়ে চলেছি তাতে হয়তো যারা রেগুলার শ্রোতার মধ্যে রয়েছেন বা শ্রোতা, তারা হয়তো অনুভব করছেন যে জায়গাগুলোই ছুঁয়ে যাচ্ছি নিবেদিতা, সেই জায়গাগুলোতেই তার সমস্ত সত্তায় ভারতীয় দর্শনে মজ্জাগত হয়ে রয়েছে। আমাদেরকে সেখানেই নিয়ে চলছে যেখানে নিবেদিতা তার অনুভবের পূর্ণতা আমাদের সামনে প্রকাশিত হয়ে রয়েছে। আমরা আজকে নিবেদিতার ভারত দর্শনে নিবেদিতার কয়েকটা দিককে খুব স্পষ্ট ভাষায় তুলে ধরার চেষ্টা করব। তার সহমর্মিতা, তার ত্যাগ, তার তেজস্বিতা এবং সরলতা, তার কর্তব্য পালনের দৃঢ়তা এবং নিষ্কর্ম যে কর্মসাধন, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। তার সাথে সাথে তার অনুপ্রেরণা আমাদেরকে মুগ্ধ করবে আশা করি। তাই নিবেদিতার একদিকে অপরিসীম প্রেম, আর একদিকে সর্বস্ব ত্যাগ এবং তার বালিকার ন্যায় সরল স্বভাব, এবং অপরদিকে কর্তব্য পালনের দৃঢ়তা এবং যোদ্ধাভাবে নিষ্কাম কর্মসাধন, সবাইকে অনুপ্রাণিত করার অসাধারণ ক্ষমতা, সেটা ফুটে উঠেছে তার সমস্ত জীবন কাহিনীর মধ্যে। এই সমস্ত লোকদৃষ্টিতে সময় সময় এত বিভিন্ন বলে মনে হয় যে একই মানুষের মধ্যে যে আপাত বিরোধী দুই প্রকার ভাবের এত বিশেষ প্রকাশ সম্ভব, তা সহসা যেন বিশ্বাস হতো না। আমি ভগিনী নিবেদিতার জীবন থেকে কিছু উদাহরণ দিয়ে সেই ভাবগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করার প্রয়াসী। সহমর্মিতার কথা বলছিলাম। প্রফুল্লমুখী দেবী তিনি লিখছেন যে বাল্য বিধবা ছাত্রীদের প্রতি সিস্টারের সহানুভূতি, স্নেহ এবং সতর্ক দৃষ্টিতে যেন সীমা ছিল না। একাদশীর দিন আমার শুষ্ক মুখ তাকে অত্যন্ত ব্যথিত এবং বিচলিত করত। এটা একদম পরিষ্কার প্রফুল্লমুখী দেবীর নিজের ভাষা। উনি কি করতেন?
উনি সব সময় আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে রাখতেন। এক একাদশীর দিনে নানান কাজের ব্যস্ততার ফলে, অর্থাৎ সেদিনে তিনি জগদীশচন্দ্র বসুর বাড়িতে চলে গেছেন। নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে করতে সময়টা পার হয়ে গেছে, ভুলেই গেছেন প্রায়। হঠাৎ যখন মনে হলো, তিনি সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলেন এবং তাড়াতাড়ি স্কুলে ফিরে আসেন। তখন সন্ধে হয়ে গেছে। দারোয়ান পাঠিয়ে আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলো। আমি যাওয়া মাত্র তিনি আমাকে 2 হাত দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে অশ্রু সজল নয়নে বারবার আক্ষেপ করে বলতে লাগলেন, ও আমার মেয়ে, আমি খেয়েছি কিন্তু তোমাকে খাওয়াতে ভুলে গেছি। রবীন্দ্রনাথ নিবেদিতা সম্পর্কে তাই বোধহয় বলছেন, বস্তুত তিনি ছিলেন লোকমাতা। নিবেদিতার আবেগ ও চরিত্র মিলেমিশে একাকার হয়ে এক অতি আশ্চর্য রূপ নিয়েছিল। এই দেশকে, এই দেশের লোককে সমস্ত অন্তর দিয়ে ভালোবেসেছিলেন নিবেদিতা। তার ভালোবাসা যে কত সত্যিকারের তা বলবার নয়, সব কিছু ঢেলে দিয়েছিলেন। তার এই সাহস, এত আত্মত্যাগ অবাক করে দিয়েছিল আমাকে। এবার আসি ত্যাগে। তিনি যে শুধুমাত্র ধন মান ত্যাগ করেছেন তাই নয়, তিনি আপন দেহবোধও ত্যাগ করতে পেরেছিলেন। উত্তর কলকাতার গলির মধ্যে থাকা এই ছোট্ট বাড়িটাতে আলো বাতাসের অভাব সিস্টারের শরীর ভেঙে পড়ছিল। স্যাঁতস্যাঁতে ঘর। তখন তার শুভাকাঙ্ক্ষীরা স্বাস্থ্যকর একটা ভালো জায়গায় যখন যাওয়ার অনুরোধ করে, নিবেদিতা সেটা প্রত্যাখ্যান করে বলেন, এই বাড়িটা আমাকে দত্তক নিয়েছে এবং আমাকে তাদের নিজের লোক বলে স্বীকার করেছে, আমি এখানেই থাকব। তার যে এই ত্যাগ, তার সাথে তেজস্বিতা এবং সরলতা। একদিন নিবেদিতা অমৃতবাজার পত্রিকার সম্পাদক শ্রী মতিলাল ঘোষের সঙ্গে কোনো বিষয়ে তর্ক করতে করতে অত্যন্ত উত্তেজিত হয়ে ওঠেন এবং সেই অবস্থাতেই সেখান থেকে স্কুল বাড়িতে ফিরে আসেন। কিন্তু রাগ পড়ে গেলে পরের দিনই মতিবাবুর কাছে গিয়ে ছোট্ট মেয়ের মতো সরলভাবে হাসতে হাসতে তাকে বললেন, মতিবাবু, কাল আমি বড় দুষ্টু হয়ে গেছিলাম। সেই অতি পবিত্র সরলতা দেখে মতিবাবু আনন্দে চোখে জল এসে গিয়েছিল তার। এই ছোট ছোট ঘটনাগুলো নিবেদিতার যে সরলতা, যে তেজস্বিতা আমরা খুঁজে পাই বা অনুভব করি। নিবেদিতার জীবনে এরকম অজস্র ঘটনা ছড়িয়ে রয়েছে। এবারে কর্তব্য পালনে তার দৃঢ়তা সম্পর্কে যদি যাই দেখব, পড়ানোর সময় নিবেদিতা যেটা করতেন সেটা হলো, যদি কোনো মেয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে না পারে, তবে নানাভাবে তাকে জিজ্ঞেস করে তাকে দিয়ে সেই উত্তরটা বলিয়ে নিতেন। অন্য কোনো মেয়ে সেই উত্তর জানলেও তিনি জিজ্ঞেস না করলে সে নিজে থেকে সেটা বলতে পারত না। একদিন একটি মেয়ে, ছোট্ট মেয়েটি কোনোভাবেই সঠিক উত্তর দিতে পারছে না, তখন তার পাশের মেয়েটি আর থাকতে না পেরে সঠিক উত্তরটি হঠাৎ বলে দিল। এতে নিবেদিতা একবার মাত্র তার দিকে চোখ তুলে তাকালেন। তার সেই দৃষ্টিতে অপরাধিনী বালিকার যেরকম শাস্তি হলো, সহস্র প্রকারেরও বোধহয় সেটা হতো না যদি তাকে বিভিন্নভাবে বেতে আঘাত করা যেত, তাহলেও সেটা কোনোভাবে সহ্যশীল হতো হয়তো।
কিন্তু ওই একবার চোখের দৃষ্টিটাই নিবেদিতার সামনে যে ছাত্রীটি পড়তো বা যে ছাত্রীর প্রতি এরকম তিনি দৃষ্টি দিতেন, তাতে তিনি এতই লজ্জিত ব্যথিত হতেন, তার হাজার প্রহারেও যেন সেটা হতো না। এতে শুধু তাই নয়, নিবেদিতা জানতেন যে এই যে মেয়েটি সব প্রশ্নেরই ভালো উত্তর দিতে পারে, তাই শান্তি বা শাস্তি স্বরূপ কয়েকবার তাকে প্রশ্ন করা হলো না। তাতে তিনি বুঝতে পারলেন, বা ওই মেয়েটি বুঝতে পারল, তাকে বাদ দিয়ে অন্য ছাত্রীদের প্রশ্ন করা হতে থাকছে। মেয়েটি খুব অনুতপ্ত হলো, সারাদিন চোখের জল ফেলল। এর কিছুদিন পরে একটা পুজো বাড়িতে নিবেদিতার সঙ্গে সেই ছাত্রীটির দেখা হলো। বালিকা ভিড়ের মধ্যে নিবেদিতাকে দেখে সব কিছু ভুলে সিস্টার বলে ডেকে উঠল, আর নিবেদিতাও তাকে মাই চাইল্ড বলে করে টেনে নিয়ে জড়িয়ে ধরলেন। মেয়েটির সেই আনন্দের স্মৃতি সে আর ভুলতে পারেনি। বাড়ি এসে বারবার তার মাকে বলে, সিস্টারকে আজকে কী সুন্দর লাগছিল মা, কী সুন্দর করে তিনি আমাকে দেখে হাসলেন, আমার সাথে ভালো ব্যবহার করলেন, সেদিনের ঘটনা যেন তিনি সব ভুলে গেছেন। এবার আসে যাক নিষ্কাম কর্মসাধন। দীনেশ সেন ইংরেজিতে হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বলে একটি খুব বড় গ্রন্থ রচনা করছেন, এবং সিস্টার নিবেদিতা তাকে এই বইয়ের ল্যাঙ্গুয়েজ এডিটিংয়ে সাহায্য করেন। সিস্টারের শর্ত ছিল যে বইয়ের কোথাও তার নাম রাখা যাবে না। কার্যক্ষেত্রে দীনেশ সেন দেখলেন শুধু ইংরেজি সংশোধন নয়, নিবেদিতা বিষয়বস্তু পরিমার্জনা এবং বিভিন্ন মনোযোগী চিন্তার সংমিশ্রণ ঘটিয়ে বইটিকে একটি অসাধারণ স্তরে পৌঁছে দিয়েছেন। অধ্যাপক মশাই বিস্মিত, বিব্রত, এমনকি ক্ষেত্র বিশেষে বিরক্ত করেও নিবেদিতা গবেষণার বক্তব্য নিয়ে তর্ক করলেন, পরিবর্তন করতে বলছেন এবং তা নিয়ে প্রচণ্ড জেদাজেদিও করছেন। দীনেশচন্দ্র বুঝলেন যে কোনো কাজের দায়িত্ব নিলে নিবেদিতা সেটিকে সম্পূর্ণভাবে নিজের কাজই মনে করতেন এবং সেই কাজে তার সর্বস্ব ঢেলে দিতেন। এইটা নিবেদিতার নিজস্বতা। কোনো দিন সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত এক নাগাড়ে তারা কাজ করছেন। এই ধরনের পরিশ্রম কেউ মূল্য দিয়ে কিনতে পারবে না। বিনা পারিশ্রমিকে নিবেদিতা বহু জায়গায় বহু স্থানে তার এই নিষ্কাম কর্ম সাধন বা কর্মদক্ষতা প্রমাণ পেয়েছে অনেকেই। আত্মপররহিত এই নিঃস্বার্থ পরিশ্রমের তন্ময়তা গীতার নিষ্কাম কর্মেরই জ্বলন্ত উদাহরণ। এবার আসছে অনুপ্রেরণায়। একবার বিবেকানন্দ বোর্ডিং হাউসের একদল ছাত্র বাগবাজার সিস্টারের কাছে এসে পৌঁছালে তারা জিজ্ঞাসা করেন ধর্ম কী। ছাত্ররা অনেক রকম উত্তর দিল। নিবেদিতা এই বিবেকানন্দ বোর্ডিং হাউসে অনেকবার যাতায়াত করেছেন, সেখানে অনেক বিপ্লবীরাও থাকতেন। এই একদল ছাত্রের মধ্যে নিবেদিতা সবাইকে ধর্ম সম্পর্কে জানতে চাইলে ছাত্ররা অনেকেই বিভিন্নভাবে উত্তর দিচ্ছেন, যার মধ্যে নৈতিকতা, ঈশ্বরে বিশ্বাস, সত্যাচরণ, পরোপকার প্রায় সবই ছিল। নিবেদিতা এইসব শুনে একটু চুপ করে থেকে বললেন যে আমি তোমাদের আরও উচ্চ, পবিত্র এবং মহৎ একটি ধারণা দেব। সেটি হলো তোমাদের মাতৃভূমিকে জানা। এই যে মাতৃভূমিকে জানা এবং মাতৃভূমির প্রতি নিজের শ্রদ্ধা এনে দেওয়া, একটি দেশের সন্তান হয়ে কতখানি তাকে গর্বে ভরে দেবে
এটা নিবেদিতার অনুপ্রেরণাতে সবচেয়ে বেশি ফুটে ওঠে। এই ধারণা তার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, আচার আচরণ সব কিছুকে দিয়েই তার হৃদস্পন্দনকে অনুভব করত। নিজের মায়ের সঙ্গে যে নিকট সম্পর্ক, সেই রকম নিকট ভেবে দেশমাতৃকার পূজা, সেবা এবং শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। এটাই তোমাদের ধর্ম। নিবেদিতা যেন এ ধর্মের বার্তা পেয়েছিলেন তার গুরু স্বামী বিবেকানন্দের কাছ থেকে। স্বামী বিবেকানন্দের কথার সাথে এগুলোতে যেন কোথায় মিল রয়ে গেছে। নিবেদিতা দেশাত্মবোধে জাগ্রত করেছিলেন প্রতিটি ভারতবাসীকে। এই ইতিহাস আমি কিছু কিছু আলোচনা করেছি, আবার হয়তো পরে প্রসঙ্গক্রমে আসবে। কিন্তু নিবেদিতা তার সমস্ত চিন্তার মধ্যে, সমস্ত বিশ্বাসের মধ্যে, সমস্ত এই ভারতীয় হয়ে ওঠার পথ চলাতে নিবেদিতা যেভাবে তার এই দেশের প্রতি শ্রদ্ধাটি জ্ঞাপন করেছেন, তার প্রতিটি ক্ষেত্রে আমরা তার যে শ্রদ্ধা এদেশের প্রতি দেখি, সেগুলো আমাদের প্রত্যেককেই আজকে অন্তত তার 150 বছর পার হয়ে যাওয়ার পরে আমরা সেগুলোকে রিয়েলাইজ করতে কিছুটা আনতে পারবো। ওই বিবেকানন্দ বোর্ডিং হাউসের কথা বলছিলাম, যেটা তার নিজেরই তৈরি। স্বামীজির শরীর যাওয়ার পরে কিছুদিন পরে ওই মাতৃভূমির প্রতি শ্রদ্ধার কথা বলার পরে তিনি বিবেকানন্দ বোর্ডিং একটা লম্বা প্যাকেট হাতে হাজির হলেন। প্যাকেট থেকে বার হলো ভারতের একটি বেশ বড় মানচিত্র। সেটিকে হলঘরের দেয়ালে টাঙানোর ব্যবস্থা করে সিস্টার ছেলেদের বললেন, সামনে যে মানচিত্র দেখছো, সেটি একটি ছাপা কাগজ মাত্র নয়, সেটি তোমাদের মা, তোমাদের জননীর ছবি। এরপরে তিনি ভাবাবেগে প্রায় রুদ্ধ কণ্ঠে বললেন, তোমরা যে এদেশের মানুষ, তোমরা যে দেশেই যাও, ভারত মাতার মূর্তি যেন তোমাদের হৃদয় কেন্দ্রে বিরাজ করে, তার চিন্তা যেন মর্মে উজ্জ্বল থাকে। তোমরা সবাই একবার আমার সাথে কণ্ঠ মিলিয়ে বলো, বন্দে মাতরম। সিস্টারের এই ভারত প্রেম, জাতীয়ভাবে দেশমাতৃকাকে মাতৃরূপে সম্বোধন, এটা নিবেদিতার দ্বারা সঞ্চারিত হয়েছিল বিবেকানন্দ বোর্ডিং হাউসের শুধু ছাত্রদের মধ্যে নয়, প্রতিটি ভারতবাসীর মধ্যে। তৎকালীন বিপ্লবীদের প্রত্যেকের কাছে আমরা সেই বার্তা পেয়েছি। নিবেদিতার ওই 16 নম্বর এবং 17 নম্বর বোসপাড়া লেনের যে বাড়িতে তার স্কুল এবং থাকার জায়গা, সে দুটো বাড়িতে যারা যাতায়াত করতেন তারা প্রত্যেকেই সেটি অনুভব করতেন। নিবেদিতা ভারতবর্ষের প্রতিটি মানুষের মধ্যে তার দেশাত্মবোধ জাগিয়ে তোলার একটা নিরন্তর প্রয়াস তিনি চালিয়ে গেছেন তার জীবনভর, যতদিন তিনি ভারতবর্ষে থেকেছেন। এটা কার ইঙ্গিত বলুন তো? কারণ তিনি তার গুরুকে দেখেছেন। স্বামীজি যেখানেই যখন থেকেছেন, মুখ দিয়ে 3টি শব্দ বেরিয়েছে। সেই 3টি শব্দের মধ্যে অন্তত এই 3টি শব্দ যদি কখনো মুখ থেকে বেরিয়ে থাকে, সেই 3টি শব্দের মধ্যে খুঁজে পাওয়া যাবে প্রথমেই তার দেশমাতৃকা তথা এই ভারতবর্ষের কথা, দ্বিতীয় সেই দেশের মানুষের কথা, তৃতীয় সেই দেশের প্রতি
প্রত্যেকটি ভারতবাসীর যারাই তার সংস্পর্শে আসবে তারা দেশমাতৃকাকে নিজের মায়ের মতো ভালোবাসবে। এই তিনটি ভাবে, অর্থাৎ ভারতবর্ষ, দেশমাতৃকা, সে দেশের মানুষ, তিনটি মিলেমিশে একাকার হয়ে যেত নিবেদিতার চিন্তা ভাবনা, এবং সেটি সঞ্চারিত হতো তার বাড়িতে যারা আসতো বা তিনি যেখানে যেখানে যেতেন সেখানকার মানুষের মধ্যে সেটি সঞ্চারিত হয়ে যেত। এটি নিবেদিতার সবচেয়ে বড় গুণ। আসলে নিবেদিতা সেই আয়ারল্যান্ডের এক বিপ্লবী দল সিনফিন, তারা দেশের স্বাধীনতার জন্য যেভাবে লড়ছে, ব্রিটিশের বিরুদ্ধে, যে নিবেদিতা প্রথমের দিকে পাশ্চাত্যে ইংল্যান্ডে পড়াশোনা করে বড় হয়েছেন, সেখানে তার জাত অভিমান এবং ব্রিটিশ প্রেম থাকাটা স্বাভাবিক। কিন্তু যখন তিনি স্বামীজির কাছ থেকে ব্রিটিশদের নগ্ন রূপটা এদেশে দেখার সুযোগ পেলেন, স্বামীজি তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার এরপরেও কি মনে হবে ব্রিটিশরা ভালো, ব্রিটিশরা ভারতের উপযোগী কাজ করে দিচ্ছে, ব্রিটিশরা ভারতবর্ষকে উন্নত করছে, ব্রিটিশরা ভারতের প্রয়োজনে এবং ভারতবর্ষের স্বার্থেই তারা কাজ করে চলেছে, এটা কি তুমি অনুভব করো? নিবেদিতা স্বামীজির মুখ থেকে নয়, ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরে ব্রিটিশদের অত্যাচার চাক্ষুষ করে তিনি নিজেই স্বয়ং বিদ্রোহী হয়ে উঠেছিলেন এবং বিদ্রোহী রূপে দাঁড়িয়ে গেছিলেন ব্রিটিশদের সামনে। এবং সেই ব্রিটিশরা পরবর্তীকালে নিবেদিতাকে অ্যারেস্ট করতে পর্যন্ত চেষ্টা করেছিলেন। অনেকবার নিবেদিতা এদেশ ছেড়ে লুকিয়ে ছদ্মবেশে তা থেকে বেঁচেছেন। আসলে নিবেদিতা ভারতবর্ষকে, শুধু লোককে তথা ভারতবর্ষের মানুষকে ভারত প্রেমের সন্ধান দিয়েই বিরত থাকেননি, নিজেও ভারতবর্ষকে স্বামীজির মতো ভালোবাসতে বাসতে নিজেই কখন নিজের অজান্তেই ভারতবর্ষের এক সন্তান হয়েছেন। এবং নিজে একটা সময় একটি চিঠির মধ্যে বলেছেন তিনি, হে ভারত মাতা, তুমি তোমার সন্তান রূপে আমাকে আপন সন্তানের মতো যেভাবে অবগুণ্ঠন মুক্ত রূপটি তুলে ধরেছ, তোমার লজ্জা, তোমার দুঃখ, তোমার কষ্ট, সর্বোপরি তোমার সমস্ত খারাপ দিকগুলিকে যেমনভাবে আমাকে দেখিয়ে নগ্নতার রূপটিকে মোচন করার উদ্দেশ্যে এবং নগ্নতা থেকে উঠে আসার রাস্তা খোঁজার জন্য আমাকে তুমি যেন আহ্বান করেছিলে, আবার তেমনই তোমার পূজা, তোমার ভালো দিক, তোমার উৎকৃষ্ট আদর্শ, সেগুলো দেখিও সেখানেও তুমি আমাকে কোনোভাবে দূরে ঠেলে দাওনি। তোমার আপন সন্তানের মতো ভালো মন্দ সব দিককেই আমাকে অনুভব করিয়েছ এবং আপন সন্তানের মতো নিজের কোলে আশ্রয় দিয়ে আমাকে ঋণী করেছ। এটি নিবেদিতা নিজে স্বয়ং বলছেন। আসলে নিবেদিতা যত ভারতবর্ষের ভেতরে ঢুকেছেন, যত ভারতবর্ষের মানুষের সাথে মিশেছেন, ততই নিজেকে পবিত্র মনে করেছেন, ততই তিনি ভারত প্রেমী হয়ে উঠেছেন। নিবেদিতার কর্মনিষ্ঠা, ত্যাগ,
পবিত্রতা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, নিজেকে বারবার গর্বের জায়গায় নিয়ে এসেছে এবং নিজের আত্মপ্রকাশ নিজেই অনুভব করে আনন্দ পেয়েছেন। নিবেদিতার সবচেয়ে বড় গুণ, নিবেদিতা তার গুরুর কাছে অনুভব করেছিলেন যে ভারতবর্ষের মধ্যে পৃথিবীর অনেক অজানা কষ্টের মুক্তির সন্ধান বার্তা লুকিয়ে রয়েছে। শুধু নিবেদিতা নিজেকে মনে করতেন না, তার কাছে গর্বের বিষয় পৃথিবীর কাছে, ইভেন ভারতবর্ষেরই মানুষের কাছে ভারতবর্ষের আসল স্বরূপটা, তার পবিত্রতা, তার আদর্শ, আধ্যাত্মিকতা, পুরাণ যুগ যুগ ধরে পৃথিবীকে আলো দেওয়ার জন্য, পৃথিবীকে বেঁচে থাকার জন্য পাশে থাকার একটা স্তম্ভ, আলোক স্তম্ভ, যেটা দেখে পৃথিবীর সমগ্র জাতির মানুষরা নিবেদিতা প্রেমী হয়ে পড়ে। আজকে সেই দিনই এসেছে বোধহয়। নিবেদিতা তাকে অনুভব আজকে আমরা অন্তত করতে পারছি 150 বছর পরে। আজকে বাগবাজার অঞ্চলে যদি আমরা যাই, নিবেদিতার স্কুল 1918 থেকে 22-এর মধ্যে শরৎ মহারাজ এবং ব্রহ্মানন্দজির ইচ্ছায় স্কুল স্থানান্তর ঘটে বর্তমানে যেখানে স্কুল। কিন্তু যেখানে নিবেদিতার স্কুল ছিল 16 নম্বর বোসপাড়া লেন এবং 17 নম্বর বোসপাড়া লেন, সে বাড়ি আজ ভারত সরকারের এতদিন পরে সংরক্ষণশালায় পরিণত হয়েছে। নিহার নামে নিবেদিতার বাড়ি আজ শুধু তীর্থস্থান, পর্যটন কেন্দ্র নয়, অনেক অজানা তথ্যের, অনেক প্রাচীন, বর্তমান এবং নবীন ভারতবর্ষের মিলন ধারা এসে মিশেছে। যারাই ওই বাড়িতে প্রবেশ করেছেন বা যারাই পাশ দিয়ে যান, সে অনুভবে অনুভূত হন। এটা আমার বিশ্বাস। আমি প্রতিদিন সে বাড়িকে নমস্কার করি, আমার সে সুযোগ ঘটে, যেহেতু আমি উত্তর কলকাতায় থাকি। এই কদিন আগে আমার সৌভাগ্য হয়েছিল বর্তমান রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দজি, তার স্কুল, তার বাসস্থান, সর্বোপরি তার ইচ্ছেতে যে ইউনিভার্সাল সেটেলমেন্ট, ইউনিভার্সিটির মতো একটি প্রতিষ্ঠানে পরিণত হতে চলেছে, তার কংক্রিটের বেড়াজালটি ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে। প্রেসিডেন্ট মরে তার সামনে মায়ের ছবি রাখা অবস্থায় সেখানে প্রণতি জানিয়েছিলেন আমাদেরকে সাথে নিয়ে গিয়ে। তার ভেতরে 17 নম্বর 16 নম্বর বোসপাড়া লেনে যে ঐতিহ্য লুকিয়ে রয়েছে, এই ঐতিহ্য নিবেদিতার ঐতিহ্য নয়, এই ঐতিহ্য ভারতবর্ষের ঐতিহ্য নিবেদিতার দ্বারা সেটি যেন প্রকাশ পেয়েছে ওই বাড়িতে। আজকে যদি আপনারা নিবেদিতার বাড়িতে যান, ওই সংগ্রহশালাতে যান, শুধু নিবেদিতার সংগ্রহশালা বলে তাকে ছোট করবেন না। এ সংগ্রহশালা আসলে ভারতবর্ষেরই সংগ্রহশালা। প্রতিটি সত্যে সত্যে নিবেদিতার অনুভূতির সাথে ভারতবর্ষের আসল স্বরূপটি তুলে ধরা হয়েছে ওই হেরিটেজ বিল্ডিংয়ে। যদি আপনারা যান, সেটি অনুভব করতে পারবেন। এর পরের দিনে নিবেদিতার ভারত দর্শনে আমরা ওই বাড়িটির সম্পর্কে 16 নম্বর 17 নম্বর এবং নতুন যে হেরিটেজ বিল্ডিংয়ের সাথে লাগোয়া যে ইউনিভার্সাল সেটেলমেন্ট বা ইউনিভার্সিটি সেটেলমেন্টটি মাথা তুলে দাঁড়াচ্ছে, সে নিয়ে আলোকপাত করার ইচ্ছে রইল।
সকলে ভালো থাকবেন। নিবেদিতার ভারত দর্শন এগিয়ে চলবে আপনাদের সকলের শুভেচ্ছায়। সকলে ভালো থাকবেন। 200তম পার হওয়ার পরে যে মানুষটিকে আবারও নতুন করে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাতে ইচ্ছে করে, তার নাম পবিত্র সুর মহাশয়। তার ইচ্ছাতে, তার ঐকান্তিক প্রয়াসে আপনাদের দুয়ারে কড়া নাড়ে সকাল 6টায় প্রতি রবিবার নিবেদিতার ভারত দর্শন। সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে বা আবার নিবেদিতা নিয়ে, তার হেরিটেজ বিল্ডিং নিয়ে আগামী সপ্তাহে আপনাদের মুখোমুখি হব। সময় বলছে এখন থামতে হবে। অঙ্গসধমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মামৃতম গময় আবির আবির্ম এধি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।